वाक्यकारं वररुचिं भाष्यकारं पतञ्जलिं पाणिनिं सूत्रकारं च प्रणतोऽस्मि मुनित्रयम्। সকলকে স্বাগত। আমাদের আগের ক্লাসে কৃত্যলুটো বহুলম পর্যন্ত হয়েছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, আগের যে বিষয়গুলো ছিল এক এক করে বলুন। আগের প্রথম যে সূত্রটা ছিল আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম। হ্যালো, তো শোনা যাচ্ছে আমাকে? হ্যালো স্যার, হ্যাঁ, আমাকে শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা, আমাদের গত ক্লাসে যে আমরা সূত্রটা পড়েছিলাম, প্রথম সূত্রটা ছিল তাবিয়াত তাবিয়ানিয়া রাহা। এটা পড়েছিলাম স্যার। তাবিয়াত তাবিয়ানিয়া রাহা, এটা স্যার প্রথম আর বহু বচনে আছে। তাবিয়াত চা, তাব্যাশ্চা, আনিয়ার চা। এটা তাব্বিয়াত তাব্বিয়ানিয়া রাহা ইতরেতর দ্বন্দ্ব করে এই সমাসটা হয়েছে, এর বহুবচন করে তাব্বিয়াত তাব্বিয়ানিয়া রাহা হয়েছে। এখানে লঘু সিদ্ধান্ত কৌমুদিকার যেটা লিখেছেন, ধাতোহ এতে প্রত্যয়াহা স্যুহু, অর্থাৎ এই যে ধাতুর পরে এই তিনটা প্রত্যয় হয়, তাব্বিয়াত, তাব্বিয়া, আনিয়ার, এই তিনটা প্রত্যয় হচ্ছে। এখানে তব্বিয়ত এবং তব্বীয় প্রত্যয়, এই দুটো প্রত্যয়ের বিধান করলে যদিও তব্বিয়ত এবং তব্বীয় প্রত্যয় আলাদা, কিন্তু যখন আমরা এটার রূপ করতে যাব তখন আমরা রূপটা হ্যাঁ, শোনা যাচ্ছে না, কথা বলুন। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, আপনারটা শোনা যাচ্ছে, আচ্ছা, কিন্তু প্রশান্ত বাবুরটা শোনা যাচ্ছে না। বলুন আনমিউট করে। হ্যালো, অন্য কেউ একজন বলুন তাহলে। হ্যালো। স্যার, বলবো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন বলুন। ও স্যার, আমি কতটুকু বলেছিলাম ঠিক? এখানে ওই আপনি বলছিলেন রূপ দুটো একই হয়, ওই পর্যন্ত শোনা গিয়েছে। আচ্ছা স্যার, রূপ দুটো একই হয়, কিন্তু এখানে হচ্ছে যে তব্বিয়ত প্রত্যন্ত তকারান্ত বিধায় এখানে তিত স্বরিতম এই সূত্রের দ্বারা তিত প্রত্যয়ের যে আদিস্বর সরিত হয়, অর্থাৎ এধিতব্যম তব্বিয়ত প্রত্যয় করলে আমরা যে এধিতব্যম রূপটা পাবো, তার তকারের যে স্বরটা সেটা হচ্ছে সরিত হবে। আর তব্বীয় প্রত্যয় করলেও আমরা যে এধিতব্যম যে রূপটা পাবো সেটা আদ্যুদাত্তষ্ঠা এই সূত্রের দ্বারা ওই মানে প্রত্যয়ের যে আদি স্বর অর্থাৎ তকারের যে স্বরটা, সেই স্বরটা উদাত্ত হবে। এখন এখানে হচ্ছে আমরা এধিতব্যম রূপটা কিভাবে পাচ্ছি, সেটা হচ্ছে এধ এধ যুক্ত তব্বিয়াত বা তব্বিয় করলে এধা তব্য থাকে, অর্থাৎ ওই তকারের ইট হয়ে যায়। এটা হচ্ছে হলন্ত্যাম এই সূত্রের দ্বারা তাস্য লোপহা করে তকার লোপ হয়ে এধ এধ তব্য হবে। তারপরে আর্ধধাতুকম শেষ আহা এই সূত্রের দ্বারা এই তব্য প্রত্যয়ের আর্ধধাতুক সংজ্ঞা হচ্ছে, এবং আর্ধধাতুক ইট বলা দেহে এই সূত্রের দ্বারা ইরাগম করতে হচ্ছে, এবং ইরাগম করে এই অনুবন্ধ লোপ করে টকারের লোপ হয়ে যায় এধি তব্য থাকছে তার। তারপরে আমাদের যে কৃত্যাদিত সমাস আসছে এই সূত্রের দ্বারা
এই এদিতব্য এর প্রাতিপদিক সংজ্ঞা হচ্ছে, প্রাতিপদিক সংজ্ঞা করলে প্রথম আর এক বচনে সু আসছে, আহ, প্রথম আর এক বচনে সু আসছে। এখানে বলা হয়েছে স্যার ভাবে ঔৎসর্গিকম একবচনম ক্লিবত্যম চা, অর্থাৎ যেহেতু আহ, মানে স- মানে সামান্যভাবে এটা ভাবে অর্থাৎ ক্রিয়া অর্থে প্রযুক্ত হবে এই এধিতব্যটা, সেই কারণে যখন সামান্য রূপে এটার ভাবে যখন প্রয়োগ হয় তখন এটা ক্লিবলিঙ্গের এক বচন হবে। অর্থাৎ ক্লিবলিঙ্গ যখন এক বচন হবে তখন এই আহ, মানে অত অম এই সূত্রের দ্বারা এই সুকারে সুয়ের অমাদেশ হয়ে যাবে, অর্থাৎ এদিতব্যা অম আমরা পাচ্ছি। তারপরে স্যার অমি পূর্বহা এই সূত্রের দ্বারা পূর্বরূপ একাদশ হয়ে যে এদিতব্যম রূপ হয়ে যাচ্ছে স্যার। হ্যালো, তারপরে 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 এধ নিয়ম যেটা আসছে স্যার, এধ যুক্ত আনিয়ার রকারের এটা হচ্ছে হলন্তম এই সূত্রের দ্বারা লোপ সংজ্ঞা হয়ে যাবে, তাস্তে লোপহা এই সূত্রের দ্বারা রকারের হয়ে যাবে। এখানে শুধু স্যার পার্থক্যটা হচ্ছে যেহেতু এটা বলাদি প্রত্যয় নয় অকারের, সেই কারণে ইরাগম হবে না, আর ইরাগম না হলে স্যার এধ নিয়ম হয়ে যাবে। হ্যাঁ, তারপরে সূত্র বলুন। আহ, তারপরে সূত্র অন্য হচ্ছে অন্য স্যার, একজন কেউ বলুন, কেলিমার উপসংখ্যানম, অন্য একজন কেউ বলুন। তো এটা হচ্ছে কেলিমারাহা উপসংখ্যানম। এটা তাব্যা, যে তাব্যাদি প্রত্যয় তার সাথে কেলিমার প্রত্যয় আহ উম, মানে করা উচিত এইরকম উম, নিতে হবে। যেরকম পাচ্য ধাতু দিয়ে দেখিয়েছিলেন, পাঁচ কেলিমার। আহ তো ওই কেলিমারের থেকে সব লোপ করার পরে এলিম, এলিমা এইটা থেকে যায়। আহ রাকারটাও লোপ হয়ে যায়, আর কেলিমারের কাকারটাও লোপ হয়ে যায়। তা এলিমা এইটা রূপটা থাকে। তারপরে পাঁচ এলিমা, এইটা থেকে পাঁচে লিমা, এই আহ উম, আমরা যেটা পাই প্রাতিপদিকটা। হ্যাঁ, এখানে কর্মণি প্রত্যয় বলা হয়েছে, এর অর্থ কি বা এর তাৎপর্য কি? মানে এটা আহ কর্মণি করা উচিত, এই কর্মণি অর্থে আহ উম, ব্যবহার করা হয়। যেরকম ভিদ একটা ধাতু নেমাতে, তো আহ, ভিদে লিমাহা কাষ্ঠাহা, এইরকম যে আহ, উদাহরণটা নেওয়া হয়েছিল। তো কাঠ যেটা কিনা কাটা উচিত, সেই অর্থে যেহেতু কাষ্ঠাহাটা এখানে কর্ম অর্থে, তাহলে এখানে কর্মাণী অর্থে এই প্রত্যয়টা ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, আর স্যার এইটা, এই সূত্রটা আর কিছু মানে এটাই ছিল। তার তো তারপরের সূত্র বলুন। তারপরেরটা প্রত্যলুটো হচ্ছে, বহুলম। হ্যাঁ, কৃত্য লুটো বাহুলাম। এখানে বলছে যে কৃত্য প্রত্যয় আর লুট প্রত্যয় আহ বহুলাম, এই মানে বহুলার্থে হয়। এবার এই বহুলাম এইটার চারটে অর্থ আছে আর কি। এটা হচ্ছে ক্বচিৎ প্রবৃত্তি, ক্বচিৎ অপ্রবৃত্তি, ক্বচিৎ বিভাষা, ক্বচিৎ অন্যদেব। তো আহ, ক্বচিৎ প্রবৃত্তি মানে যখন প্রবৃত্তি হচ্ছে সেই অর্থে, আর যেখানে কোথাও কোথাও অপ্রবৃত্তি, সেটা হচ্ছে ক্বচিৎ অপ্রবৃত্তি। আর বিকল্প অর্থে হচ্ছে ক্বচিৎ বিভাষা, আর অন্য কোনো অর্থে হচ্ছে ক্বচিৎ অন্যদেব। তো আহ যেরকম এখানে আহ, আমাদের
স্নাত্যনেন ইতি স্নানীয়ম চূর্ণম, এই ইয়েটা ছিল, উদাহরণটা ছিল। তো এখানে তো করণ অর্থে এটা ব্যবহার করা হয়েছে, যে যার দ্বারা চান করা হচ্ছে, সেই স্নান করা হচ্ছে, সেইটা বোঝানোর জন্য। তো যে যে জিনিসটা তো বলা হচ্ছে, তা এখানে প্রবৃত্তি অর্থে ব্যবহার করা হয়েছে বাহুলামটা। স্নাত্যনেন ইতি স্নানীয়ম চূর্ণম, তো এখানটা হচ্ছে প্রবৃত্তি হয়েছে, তো ক্বচিৎ প্রবৃত্তি। বা এখানে দিয়াতে আসমাই দানীয় বিপ্রহা, এইটা সম্প্রদান অর্থে ব্যবহার করা হয়েছে। তো দেওয়া হচ্ছে যেটা, তার জন্য আহ এখানেও প্রবৃত্তি অর্থেই রয়েছে। তো এই জন্য বাহুলাম কথাটা এখানে প্রবৃত্তি অর্থে ব্যবহার করা হয়েছে। তো কারণ হ্যাঁ, আমাদের এখানে এমনিতে সূত্রে অর্থ ঠিকঠাক বোঝা গেল না, অন্য একজন কেউ বলুন। স্যার আরেকটা বলবো স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, তা এইখানে আমাদের এমনিতে যখন আমরা এই প্রত্যয়গুলো করছিলাম, প্রথমে তো এটা দেখেছিলাম যে কর্তারি অর্থে না হয়ে তাহলে কর্মণি ভাবে এই অবধি ছিল। কিন্তু এইখানে যে স্নানিয়াম চূর্ণম, এখানে তো করণ অর্থে ব্যবহার করা হচ্ছে। তো এটা তো কোনোটাই স্যাটিসফাই করছে না। আমরা আগে যেখানে ভাবে আর কর্মণি যেটা হওয়া উচিত ছিল, সেই জায়গাটা তো এখানে হচ্ছে না। কিন্তু তাহলেও এটার প্রবৃত্তি হয়েছে। তো তার জন্য কিসের দিয়ে হয়েছে, ক্বচিৎ প্রবৃত্তি, সেই অর্থে করণ অর্থে যেহেতু পড়ছি, তাই জন্য এটা ক্বচিৎ প্রবৃত্তির ভেতরে পড়ছে। হ্যাঁ, তাহলে কৃত্যলুটো বহুলম, এখানে বহুলার্থ হচ্ছে চারটা আছে এখানে। ক্বচিৎ প্রবৃত্তি, ক্বচিৎ অপ্রবৃত্তি, ক্বচিৎ বিভাষা, ক্বচিৎ অন্যদেব। অন্য একজন বলুন কেউ, চারটে অংশ যে আছে, চারটের অর্থ কি? ক্বচিৎ প্রবৃত্তি এর দ্বারা কি হবে, বা ক্বচিৎ অপ্রবৃত্তি? বলুন। স্যার বলছি, হ্যাঁ, ক্বচিৎ ক্বচিৎ প্রবৃত্তি মানে যেখানে প্রবৃত্তি ছিল না কিন্তু সেখানে প্রবৃত্তি হচ্ছে। হ্যাঁ, ক্বচিৎ বহুল গ্রহণের অপ্রবৃত্তি মানে ফলে। যেখানে বহুল গ্রহণের ফলে যেখানে প্রবৃত্তি ছিল না সেখানে প্রবৃত্তিটা হচ্ছে। আর ক্বচিৎ অপ্রবৃত্তি মানে যেখানে প্রবৃত্তি ছিল কিন্তু সেখানে প্রবৃত্তি হবে না। ক্বচিৎ বিভাষা মানে বিকল্পে হবে। আর ক্বচিৎ অন্যদেব মানে সেখানে অন্যরকম কোনো কাজ হবে। তাহলে বহুলের এখানে হচ্ছে, বহুলমের চারটে অর্থ আমরা পেলাম: ক্বচিৎ প্রবৃত্তি, ক্বচিৎ অপ্রবৃত্তি, ক্বচিৎ বিভাষা, ক্বচিৎ অন্যদেব। এই যে স্নাত্যনেন স্নানীয়ম চূর্ণম অথবা দীয়তে अस्मै দানীয় বিপ্রহ, এই দুটো উদাহরণে কোন প্রসঙ্গটা আসছে বলুন তো? ক্বচিৎ প্রবৃত্তি নাকি অপ্রবৃত্তি নাকি বিভাষা নাকি অন্যদেব, এবং কিভাবে সেটা আসছে? স্যার বলা হয়েছিল যে কৃত্য প্রত্যয়গুলো হচ্ছে ভাব এবং কর্ম অর্থে বিহিত হবে। কিন্তু এখানে আমরা দেখছি যে এখানে যেটা রয়েছে স্নাত্যনেন স্নানীয়ং চূর্ণম এবং দানীয় বিপ্র, এখানে ভাব এবং কর্ম কোনো অর্থেই হচ্ছে না। এখানে করণ অর্থ এবং সম্প্রদান অর্থ হচ্ছে। সুতরাং এখানে তো প্রবৃত্তি ছিল না কিন্তু এখানে প্রবৃত্তি করানো হচ্ছে। বহুল অর্থে ওই যে ক্বচিৎ প্রবৃত্তি এইটা গ্রহণ করা হচ্ছে। তাহলে ভাব কর্মণঃ এই সূত্রের দ্বারা কৃত্য প্রত্যয়ের হচ্ছে ভাবে এবং কর্মণি অর্থে প্রাপ্তি ছিল, কর্ম অর্থে প্রাপ্তি ছিল। এখানে স্নাত্যনেন স্নানীয়ম চূর্ণম অনিয়র প্রত্যয় হয়েছে কি অর্থে? করণার্থে অনিয়র প্রত্যয় হয়েছে। তাহলে করণার্থে অনিয়র প্রত্যয় তো প্রাপ্তি ছিল না, সেই জন্য এখানে কৃত্যলুটো বহুলম এই সূত্রে বহুল গ্রহণার্থের ফলে করণার্থেও অনিয়র প্রত্যয় প্রাপ্ত হয়েছে, এখানে বিধান হয়েছে এখানে। ঠিক একইভাবে দিয়তে अस्मै দানীয় বিপ্রহ, দা ধাতু থেকে অনিয়র প্রত্যয় করে এখানে সম্প্রদানার্থে অনিয়র প্রত্যয় করে দানীয় আমরা রূপ পেয়েছি, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে ক্বচিৎ প্রবৃত্তি, এর এই অংশের এখানে প্রবৃত্তি হচ্ছে।
প্রবৃত্ত ছিল না তা সত্ত্বেও এখানে প্রবৃত্তি ঘটানো হচ্ছে, তাই হচ্ছে ক্বচিৎ প্রবৃত্তি। ক্বচিৎ অপ্রবৃত্তি এর অর্থ হচ্ছে যেখানে প্রাপ্তি ছিল তা সত্ত্বেও প্রবৃত্তি ঘটানো হবে না, সেই স্থলটা হচ্ছে অপ্রবৃত্তি। এটাই হচ্ছে পার্থক্য দুটোর মধ্যে। এরপরে অচোয়ত। অচোয়ত তাহলে কৃত্য প্রত্যয় এবং লুট প্রত্যয় বহুলার্থে বিহিত হবে বলা হয়েছে। বহুলার্থের অর্থ আমরা দেখলাম, চারটা অর্থ: ক্বচিৎ প্রবৃত্তি, ক্বচিৎ অপ্রবৃত্তি, ক্বচিৎ বিভাষা, ক্বচিৎ অন্যদেব ইত্যাদি। ঠিক আছে। অচোয়ত, অচহ পঞ্চমী একবচনান্ত, ইয়ত হচ্ছে প্রথমা একবচনান্ত পদ। এখানে ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ, এই সমস্ত সূত্রের অধিকার আসছে ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ। আর অচ এই যে পদটা আছে এটা হচ্ছে ধাতুর বিশেষণ, ধাতোঃ এর হচ্ছে বিশেষণ, এই জন্য তদন্ত বিধি করার ফলে অজন্তাৎ ধাতোঃ এরকম আমরা অর্থ পাচ্ছি। তাই বলা হচ্ছে অজন্তাৎ ধাতোঃ ইয়ৎ স্যাৎ, অজন্তাৎ ধাতোঃ ইয়ৎ স্যাৎ, অজন্ত ধাতুর থেকে ইয়ৎ প্রত্যয় হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। অচহ হচ্ছে পঞ্চমী একবচনান্ত পদ, ইয়ৎ প্রত্যয় প্রথমা একবচনান্ত, ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের এখানে অধিকার আছে। অচহ এই যে পদটা আছে এটা হচ্ছে ধাতোঃ এর বিশেষণ, তার জন্য এখানে তদন্ত বিধি করা হচ্ছে অজন্তাৎ ধাতোঃ। তাহলে অজন্তাৎ ধাতোঃ পরঃ ইয়ৎ প্রত্যয়ঃ ভবতি, এরকম আমরা অর্থ পাচ্ছি। অজন্তাৎ ধাতোঃ পরঃ ইয়ৎ প্রত্যয়ঃ ভবতি, অজন্তাৎ ধাতোঃ ইয়ৎ স্যাৎ, এটাই বৃত্তিকার বলেছেন। অজন্ত ধাতুর থেকে ইয়ৎ প্রত্যয় বিধান করা হবে। বোঝা গিয়েছে অচোয়ত সূত্রের অর্থ? বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অজন্ত ধাতু থেকে বলা হচ্ছে ইয়ৎ প্রত্যয় হবে চেয়ম। চেয়ম অনুবন্ধ লোপের পর এখানে চি ধাতু থাকছে। অনুবন্ধ লোপের পর কি থাকছে? অনুবন্ধ লোপের পরে চি ধাতু, অ্যাকচুয়ালি চি চয়নে অনুবন্ধ লোপের পরে চি থাকছে। অচোয়ত এই সূত্রের দ্বারা ইয়ৎ প্রত্যয় করা হচ্ছে। অজন্তাৎ ধাতোঃ ইয়ৎ প্রত্যয়ঃ ভবতি, অজন্ত ধাতু হচ্ছে চি, তার থেকে ইয়ৎ প্রত্যয় করে দেওয়া হলো। অনুবন্ধ লোপের পর কি থাকবে? চি ইয়। অনুবন্ধ লোপের পর কি থাকবে? চি ইয়। এখানে সার্বধাতুক আর্ধধাতুক এই উভয় সূত্রের দ্বারা গুণ হয়ে গিয়ে চে হয়ে যাবে। আচ্ছা, এটা সার্বধাতুক স্থল নাকি আর্ধধাতুক বলুন তো? সার্বধাতুক নাকি আর্ধধাতুক? হ্যাঁ, কেন আর্ধধাতুক হবে? তিংশিত ছাড়া অন্য যেগুলো সেগুলো আর্ধধাতুক হয়, যেহেতু এটা তিংশিত ছাড়া যেগুলো সেগুলো হচ্ছে আর্ধধাতুক। তিংশিভ্যো অন্যঃ ধাতোরিতি বিহিতঃ প্রত্যয়ঃ আর্ধধাতুক সংজ্ঞাঃ স্যাৎ। তিংও নয় এগুলো, আবার শীতও নয়, তার জন্য এগুলোর আর্ধধাতুক সংজ্ঞা আছে। আর্ধধাতুক সংজ্ঞা আছে বলেই সার্বধাতুক আর্ধধাতুকয়োঃ এই সূত্রের দ্বারা এখানে গুণ হয়ে যাবে। সূত্রের অর্থ কি? সার্বধাতুক আর্ধধাতুকয়োঃ এই সূত্রের অর্থ কি বলুন? অনয়োঃ পরয়োঃ ইগন্তাঙ্গস্য গুণঃ স্যাৎ।
अनयोः परयोः, তার মানে হচ্ছে সার্বধাতুক আর্ধধাতুকয়োः परयोः ইগন্তাঙ্গস্য গুণঃ ভবতি। ইগন্ত যে অঙ্গ তার গুণ হয়ে যাবে। তার মানে এখানে কার গুণ হবে? চি ইকারের গুণ হয়ে গিয়ে একার হয়ে যাচ্ছে চে য়। এরপর যেরকম আমাদের প্রক্রিয়া আছে সু, তারপর তার অমাদেশ হয়ে গিয়ে পূর্বরূপ ইত্যাদি যেরকম প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াতে চেয়ম। বোঝা গিয়েছে চেয়ম কিভাবে হচ্ছে? হ্যাঁ স্যার। বলুন তো কিভাবে হচ্ছে চেয়ম? এটা হচ্ছে চিং চয়নের থেকে চিং ধাতু, তো এখানে অনুবন্ধ লোপের পরে চি থাকছে, চি হ্যাঁ ইয়াত। ইয়াতের এটা হচ্ছে হলন্তমের দ্বারা তয়ের ইট সংজ্ঞা হচ্ছে এবং তসে লোপ হওয়া করে তয়ের ইট হয়ে হচ্ছে, থাকছে চি চি ইয়া থাকছে। চি ইয়া থাকলে সার্বধাতুক আর্ধধাতুকয় এই সূত্রের দ্বারা এই চি এর ইগন্ত অঙ্গ যেটা আছে তার গুণাদেশ হয়ে যাচ্ছে। গুণ করলে চি থেকে চে হচ্ছে, চে এবং ইয়া থেকে চে চেও হচ্ছে। তারপরে হচ্ছে এই কৃত্যাদেশ সমাস আসছে এই সূত্রের দ্বারা এর প্রাতিপদিক সংজ্ঞা হয়ে যাচ্ছে। হওয়ার পরে যেহেতু এটা মানে ভাবে উৎসর্গকম একবচনম ক্লিবচ্চম এর দ্বারা এটা হচ্ছে মানে ক্লিব সংজ্ঞা হচ্ছে এবং অত ওম এই সূত্রের দ্বারা অমাদেশ হয়ে যাচ্ছে এবং সরি সরি চে এখানে তো আমাদের সু এর জায়গায় অম হয়ে যাবে, হয়ে যাচ্ছে এবং পূর্বরূপে একাদশ হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি পূর্বতরা পূর্বরূপে একাদশ হয়ে যায়, চে অম হয়ে যাচ্ছে। হ্যাঁ, এরপরেও ঠিক দা ধাতু থেকে ইয়ৎ প্রত্যয় বিধান করা হচ্ছে। দা হচ্ছে অজন্ত ধাতু, আকারান্ত ধাতু, তার থেকে দা ইয়ৎ দা য়। এই অবস্থাতে এখানে একটা সূত্রের প্রবৃত্তি হচ্ছে ঈদ্যতি ঈদ্যতি ঈত ইয়তি। ঈত হচ্ছে প্রথমা একবচনান্ত পদ, ইয়তি সপ্তমী একবচনান্ত পদ। ঈত ইয়তি সপ্তমী একবচনান্ত এবং প্রথমা একবচনান্ত। এখানে আতহ আতহ লোপ ইটি চ, এই সূত্র থেকে আতহ এর অনুবৃত্তি হচ্ছে এবং অঙ্গস্য এর অধিকার এখানে আসছে। তাহলে ঈদ ইয়তি, তাহলে আতহ অঙ্গস্য ঈদ ইয়তি, এতগুলো পদ এখানে আছে। ইয়তি সপ্তমী একবচনান্ত, এই জন্য ইয়তি পরে এরকম অর্থ আছে। ঠিক আছে, সপ্তমী আছে যেহেতু তার জন্য ইয়তি পরে এরকম অর্থ আমরা পাচ্ছি। তাহলে ইয়তি পরে আতহ আতহ অঙ্গস্য ঈত ভবতি। ইয়তি পরে আতহ অঙ্গস্য ঈত ভবতি। ইয়তি পরে আতহ অঙ্গস্য ঈত ভবতি। ইয়ত পরে থাকলে আকারান্ত যে অঙ্গ তার ইত হবে, তার মানে আকারের স্থানে ইকার হবে। ইত বলতে দীর্ঘ ইকারের বিধান করা হবে। এখন দেখুন ইয়েতে আমাদের উদাহরণ যেটা ছিল, ইয়তি পরে ইয়ত প্রত্যয় যদি পরে থাকে তাহলে আকারান্ত যে অঙ্গ আদন্ত যে অঙ্গ সেই আকারের স্থানে কি হয়ে যাবে? আকারের স্থানে দীর্ঘ ইকার হবে। দা আকারের স্থানে ইকারে কি হবে? দি য়। বোঝা গিয়েছে? দি য় পর্যন্ত বোঝা গিয়েছে? সূত্রের অর্থ দেখুন, বলা হচ্ছে ইয়তি পরে ইয়ৎ প্রত্যয় যদি পরে থাকে তাহলে আতহ আকারান্তস্য আকারস্য ইকারঃ ভবতি। ইয়ৎ প্রত্যয় পরে থাকলে আকারের ইকার হবে। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার।
আচ্ছা, ঠিক আছে। তাহলে আকারের ইকার হয়ে গেল, ইত যেহেতু বলা হয়েছে তাই দীর্ঘ ইকার হয়ে গিয়ে দি য় পেলাম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দি অ এরপরে কি হবে বলুন তো? সার্বধাতু আর্ধধাতু কয়ঃ হ্যাঁ, সূত্র দিয়ে সার্বধাতুক আর্ধধাতুকয়োঃ এই সূত্রের দ্বারা ইগন্ত অঙ্গের গুণ হয়ে যাবে। ইকারের কি হবে? দেয়, দেয়ম। বোঝা গিয়েছে? আগের রূপের মতোই দেয়ম। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এখানে অচোয়ত এই সূত্রের দ্বারা ইয়ৎ প্রত্যয় হলো, তারপর ইদ্যতি এই সূত্রের দ্বারা ইয়ৎ প্রত্যয় পরে আছে বলে ধাতুর যে আকার, অঙ্গের যে আকার তার কি হয়ে গেল? দীর্ঘ ইকার হয়ে গেল। আকারের ইকার হয়ে গিয়ে দি য়, এরপর আগের মতোই সার্বধাতুক আর্ধধাতুকয়োঃ এই সূত্রের দ্বারা গুণ করে দিয়ে দেয় প্রক্রিয়াতে দেয়ম। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক একইভাবে গ্লেয়ম, গ্লেয়ম, গ্লেয়ম কিভাবে হবে বলুন তো? গ্লা ধাতু, গ্লা ধাতু থেকে কি হবে? ধাতু থেকে ইয়াত প্রত্যয়। অ্যাকচুয়ালি গ্লই ধাতু, তার আকার আদেশ করা হয় আদেশ উপদেশে অশীতি এই সূত্রের দ্বারা আকার আদেশ করে গ্লা হয়। এরপর অচোয়ত এই সূত্র থেকে ইয়ৎ প্রত্যয় বিধান করা হলো। গ্লা ইয়ৎ, গ্লা য়, এরপর কি হবে বলুন? গ্লি হয়ে যাবে। হ্যাঁ, ইদ্যতি ইদ্যতি এই সূত্র থেকে গ্লা এর স্থানে হয়ে যাবে গ্লি য়। এরপর সার্বধাতুক আর্ধধাতুকয়োঃ এই সূত্রে এখানে হ্যাঁ, সার্বধাতুক আর্ধধাতুকয়োঃ এই সূত্রের দ্বারা গুণ করে দিলে হবে গ্লেয়, গ্লেয়, তারপর গ্লেয়ম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ইয়তি পরে আতঃ ইৎস্যাৎ, ইয়ৎ প্রত্যয় যদি পরে থাকে তাহলে আকারের ইকার হয়ে যাবে এই সূত্রের দ্বারা। আকারের ইকার হয়ে যাচ্ছে দেয়ম, গ্লেয়ম। দেয়ম, গ্লেয়ম ইত্যাদি আমরা রূপ পেলাম, তাই তো? এর পরের সূত্র হচ্ছে পোর আদুপধাত, পোর আদুপধাত, পোর আদুপধাত, পোহ আদুপধাত। দুটো পদ আছে এখানে, পদচ্ছেদ করলে দুটো পদ পাবো আমরা এখানে। পোহ আদুপধাত, পোহ প্রথম একবচনান্ত পদ, আদুপধাত এটাও হচ্ছে সরি পঞ্চমী একবচনান্ত পদ, আদুপধাত এটাও হচ্ছে পঞ্চমীর একবচনান্ত পদ। এখানে আগের সূত্র থেকে মানে অচোয়ত এই সূত্র থেকে ইয়ত এর অনুবৃত্তি করা হচ্ছে এবং ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি অধিকারও এখানে আসছে। তাহলে পোহ আদুপধাত ইয়ত ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ, এতগুলো আমরা পদ পেলাম সূত্রে। পোহ এই যে পদটা আছে এটা হচ্ছে ধাতোঃ এর বিশেষণ। পোহ এই যে পদটা আছে এটা হচ্ছে ধাতোঃ এর বিশেষণ। পোহ হচ্ছে পু শব্দের পঞ্চমীর একবচনে হচ্ছে পোহ। যেরকম সাধু শব্দে উকারান্ত সাধু শব্দ বা ভানু শব্দের ভানোহ বা সাধোহ, ঠিক একইভাবে পু শব্দের পোহ হয় রূপ। তাহলে পোহ, পু শব্দ, পু বলতে পবর্গঃ, হ্যাঁ, পু বলতে পবর্গঃ, কু বলতে কবর্গঃ, চু বলতে চবর্গঃ, টু বলতে টবর্গঃ ইত্যাদি আমরা জানি। এখানে পু বলতে পবর্গকে বোঝানো হয়েছে। তাহলে পোহ ধাতোঃ, পোহ ধাতোঃ, হ্যাঁ,
পো শব্দের অর্থ হচ্ছে পবর্গ। এখন ধাতোহ এর বিশেষণ আছে বলে এখানে তদন্ত বিধি করা হচ্ছে পবর্গান্তাৎ ধাতোহ, পবর্গান্তাৎ ধাতোহ। বোঝা গিয়েছে? তাহলে পবর্গান্তাৎ ধাতোহ, পবর্গান্তাৎ আদুপধাত ধাতোহ। আদুপধাত শব্দের অর্থ কি? अत उपधा यस्य सह अदुपधः, अत उपधा यस्य सह अदुपधः। अत उपधा, उपधा शब्देर अर्थ আমরা জানি। उपधा शब्द अर्थ কি? অলন্ত্যাৎ পূর্ব উপাধা। হ্যাঁ, अलन्त्यात् पूर्व उपधा, अन्त्याद् अलः पूर्वः वर्णः उपधा संज्ञः भवति। অন্তিম যে অল বা অন্তিম যে বর্ণ তার আগের বর্ণকে আমরা উপধা বলে জানি। এখানে বলা হচ্ছে যদি অদুপধ হয়, অদুপধ বলতে যদি অন্তিম বর্ণের আগের বর্ণ উপধা সংজ্ঞক যে বর্ণ সেটা যদি অকার থাকে তাহলে পবর্গান্ত অদুপধ ধাতুর থেকে কি হবে? ইয়ৎ প্রত্যয়ের বিধান করা হবে। পবর্গান্ত অদুপধ যদি ধাতু থাকে তাহলে সেই সমস্ত ধাতুর থেকে কি করা হচ্ছে? ইয়ৎ প্রত্যয়ের বিধান করা হচ্ছে পোর আদুপধাত এই সূত্রের দ্বারা। বোঝা গিয়েছে? স্যার উপধাটার আরেকবার ওইটা বলবে, হালান্তিয়াত কি বললেন আরেকবার হ্যাঁ, বলবেন? এখানে দুটো পদ আছে, একটা হচ্ছে পোহ আর একটা হচ্ছে আদুপধাত। পু শব্দের অর্থ আমরা জানি যে পু বলতে পবর্গকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, পু বলতে পবর্গকে বোঝানো হচ্ছে। পবর্গ বলতে প, ফ, ও, ভ, ম, পাঁচটা যে বর্ণ আছে এগুলোকে পবর্গের মধ্যেই পাঁচটা বর্ণ পড়ে। তাহলে পবর্গীয় বর্ণ হচ্ছে প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম। পোহ ধাতোহ, তদন্ত বিধির ফলে পবর্গান্তাৎ ধাতোহ, এরকম অর্থ আমরা পেলাম। পবর্গান্ত যদি ধাতু থাকে তাহলে তার থেকে ইয়ৎ প্রত্যয় হবে। আর কি বলা হচ্ছে যে পবর্গান্ত হতে হবে এবং যদি অদুপধ ধাতু হয়। অদুপধ বলতে উপধাতে যদি অকার থাকে তাহলে সেই সমস্ত ধাতুর থেকে ইয়ৎ প্রত্যয় এই সূত্রের দ্বারা বিহিত হবে। উপধা বলতে আমরা জানি যে অন্তিম যে বর্ণ তার আগের বর্ণকে আমরা উপধা বলি। যেরকম আমরা উদাহরণ যদি দিই, সব ধাতু আছে, এখানে অন্তিম বর্ণ কি আছে? প আছে। তাহলে এটা হচ্ছে পবর্গান্ত ধাতু, তাই তো? হ্যাঁ, পবর্গান্ত ধাতু তো। কেন পবর্গান্ত ধাতু? শেষে পাকার আছে তো। হ্যাঁ, শুধুমাত্র প থাকলেই কি তাকে পবর্গান্ত বলা হবে? ও, তখন পয়ের আগেরটা কি আছে সেটা দেখবো। পবর্গান্তের সাথে আগের বর্ণের কোনো সম্বন্ধ নেই। পবর্গান্ত শব্দের অর্থ হচ্ছে যদি ওই ধাতুর শেষে প, ফ, ব, ভ, ম এই পাঁচটা বর্ণের মধ্যে কোনো বর্ণ থাকে তাকেই আমরা পবর্গান্ত বলবো। বোঝা গিয়েছে? অদুপধ বলতে বোঝানো হচ্ছে যদি উপধাতে অকার থাকে। এখন দেখুন এখানে অন্তিম বর্ণ হচ্ছে প, তার পূর্ববর্তী বর্ণ হচ্ছে সকারোত্তর অকার। তাহলে সবকে যদি আমরা ভেঙে দিই, এখানে স, স প্লাস অ প্লাস প এরকম পাচ্ছি তো। তাহলে দেখুন অন্তিম বর্ণের আগের বর্ণ হচ্ছে অকার, অন্তিম বর্ণের আগের বর্ণকে বলা হয় অদুপধ, উপধা। এখানে অকার উপধা বর্ণ, উপধা সংজ্ঞক বর্ণ হচ্ছে এখানে অকার। তাহলে ধাতুকে আমরা অদুপধ বলতে পারি, তাই তো?
হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন দেখুন এরকম যদি থাকে যে পবর্গান্ত ধাতু হয় এবং অদুপধ ধাতু হয়, তাহলে সেই পবর্গান্ত অদুপধ ধাতু থেকে ইয়ৎ প্রত্যয়ের বিধান হবে এই সূত্রের দ্বারা। এটাই বলা হচ্ছে পবর্গান্তাৎ অদুপধাৎ ধাতোঃ ইয়ৎ স্যাৎ। পবর্গান্তাৎ অদুপধাৎ ইয়ৎ স্যাৎ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে পবর্গান্ত আচ্ছা আপনি অদুপধ। ওই হ্যাঁ, বলুন। উপধাটার সংস্কৃতে আরেকটা বললেন না, ওইটা মানে ওই যে জয়শ্রী যেটা বললো ওইটা আরেকবার বলে দেবেন? মানে ওই হলন্ত কি একটা বললেন, ওটা মানে বাংলাটাই বুঝতে পেরেছি উপধা মানেটা, হ্যাঁ, বুঝতে পারলাম না কোন জায়গাটাতে। যে উপধাটা আপনি বাংলাটার বাংলা মানেটা বুঝতে পেরেছি, উপধার আচ্ছা, উপধা অলঞ্চাত পূর্ব উপধা। হ্যাঁ, উপধা সংজ্ঞক সূত্র হচ্ছে, উপধা সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে অলঞ্চাত পূর্ব উপধা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, সূত্রটা আমি লিখে দিচ্ছি। অলঞ্চাত পূর্ব উপধা। হ্যাঁ, অন্তিম যে অলসংজ্ঞক বর্ণ, অন্তিম যে বর্ণ তার পূর্ববর্তী বর্ণ अन्त्यात अन्त्यात अलह पूर्वः उपधा। अन्त्यात अंतिम যে অল তার পূর্ব বর্ণ হচ্ছে, অন্তিম অল হচ্ছে প, তার পূর্ব বর্ণ হচ্ছে অ, তাহলে এর হচ্ছে উপধা সংজ্ঞা। এটাই বলা হচ্ছে যে উপধা যদি অকার হয় তাহলে সেই সমস্ত ধাতুর থেকে কি হবে, পোরাদ উপধাত এই সূত্রের দ্বারা ইয়ৎ প্রত্যয় হয়ে যাবে। তাহলে সব ধাতু থেকে ইয়ৎ প্রত্যয় বিধান করা হলো সব ইয়। এরপর কি হবে, এরপর বর্ণগুলো জুড়ে গিয়ে এরপর কিছুই নেই, এবারে বর্ণ সম্মেলন করে দিলেই হয়ে যাবে সপ্যম, তাই তো? আচ্ছা, লভ্যম কিভাবে পাবো আমরা বলুন তো, কেউ একজন বলুন তো। স্যার এটা তো লব ধাতু থেকে, তাহলে লবটা পবর্গান্ত ভাকার আছে, হ্যাঁ, তারপরে হ্যাঁ, এর আগে উপধাটা হচ্ছে আহ, ওই আম, অদুপধা ধাতু, হ্যাঁ, তাই তার ফলে এখানে ইয়াত প্রত্যয় হবে, তাহলে লব ইয়াত, তারপরে হ্যাঁ, লব ইয় লভ্য, আর তারপরে ওই অম করা হলে লভ্যম। হ্যাঁ, কিন্তু এখানে পবর্গান্ত প তো নেই, বর্গে অন্তিম নেই তো বর্ণ প। স্যার ভকারটা তো প ফা বা ভা আছে তো স্যার, লাভ। হ্যাঁ, প বর্ণান্ত বলা হয়নি, প বর্গান্ত বলা হয়েছে, ঠিক আছে? ও হ্যাঁ প হ্যাঁ প বর্ণান্ত যদি বলা হতো তাহলে এক্ষেত্রে হতো না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু যেহেতু বলেছেন যে প বর্গান্ত, বর্গ শব্দ এবং বর্ণ শব্দের মধ্যে পার্থক্য আছে। বর্গ বলতে ওই 5টা বর্ণকেই বোঝায়, পবর্গীয় বর্ণ এখানে ভকার, তাই পবর্গান্ত অদুপধ ধাতু হচ্ছে লব ধাতু, সেই লব ধাতু থেকে বিহিত হচ্ছে পোরাদুপধাত এই সূত্রের দ্বারা ইয়ৎ প্রত্যয়ে। বোঝা গিয়েছে? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, প্রত্যেকেই বুঝতে পেরেছেন পোরাদুপধাত সূত্রের অর্থ? হ্যাঁ স্যার। এরপরে বলা হচ্ছে ণিয়তঃ অপবাদঃ। ণিয়তঃ অপবাদঃ। ণিয়তঃ অপবাদঃ এর অর্থ হচ্ছে রিহলিওর নিয়ত এই সূত্রের দ্বারা, এরপরে একটা সূত্র আসবে রিহলিওর নিয়ত, সেই সূত্র থেকে কি হয়, রিবর্ণান্ত এবং হলন্ত ধাতুর থেকে নিয়ত প্রত্যয়ের বিধান করা হবে। এখন দেখুন, সপ ধাতু বা লভ ধাতু হলন্ত ধাতু, তাই তো? তাহলে যদি হলন্ত ধাতু হয় সেক্ষেত্রে হলন্ত হওয়ার ফলে রিহলিওর নিয়ত এই সূত্রের দ্বারা নিয়ত প্রত্যয় এখানে বিহিত হচ্ছে।
তাকে নিষেধ করে দেওয়া হচ্ছে এই সূত্রের দ্বারা। তাকে নিষেধ করে দেওয়া হচ্ছে এই সূত্রের দ্বারা। বলা হচ্ছে যে পবর্গান্ত যদি ধাতু থাকে তাহলে তার থেকে ইয়ৎ প্রত্যয় হবে, ঞৎ প্রত্যয় হবে না। তাই এখানে বৃত্তিকার বলেছেন কি না, ঞতঃ অপবাদঃ রিহल्योर् इत्यनेन सूत्रेण विधीयमानस्य ञत् प्रत्ययस्य अपवादभूतः अयं पोरूपधात् इति विहितः यत् प्रत्ययः। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার। আচ্ছা, স্যার একটা উদাহরণ দেখালে ভালো। হ্যাঁ, যেরকম এখানেই দেখুন সব ধাতু দেখুন, সব ধাতু থেকে রিহल्योर् এই সূত্রের দ্বারা ঞৎ প্রত্যয় প্রাপ্ত হচ্ছে। কেন প্রাপ্ত হচ্ছে? সব ধাতু থেকে প্রাপ্ত কেন হচ্ছে? কেননা এটা হচ্ছে হলন্ত ধাতু। ঠিক আছে, হল অন্তে আছে বলে এটা হলন্ত ধাতু। এখন যদি হলন্ত ধাতু হয় তার থেকে রিহल्योर् এই সূত্রের দ্বারা ঞৎ প্রত্যয় প্রাপ্ত হচ্ছে। তাকে নিষেধ করে দেওয়া হচ্ছে পোরাদুপধাত এই সূত্রের দ্বারা। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। উৎসর্গ অপবাদ বিষয়ক। কেননা ঞৎ প্রত্যয়ের স্থলটা হচ্ছে অনেকটাই বিস্তৃত, সেই তুলনায় ইয়ৎ প্রত্যয় এই পোরাদুপধাত এই সূত্রের দ্বারা বিহিত যে ইয়ৎ প্রত্যয় তার স্থল কম, পবর্গান্ত হলেই হবে, না হলে কিন্তু হবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ঞতঃ অপবাদঃ বলতে কি বোঝানো হয়েছে বলুন তো কেউ একজন? এই তো যদি এটা ঋবর্ণ কিংবা হলের ধাতু হতো তাহলে আমাদের ঋণাত্ প্রত্যয় হওয়ার কথা। যেরকম সাপটা, তো এটা তো হল, তো তা বর্ণ আছে। আচ্ছা স্যার, সপের হল কোনটাকে ধরবো, সাকারটা না পাকারটা? মানে হলন্ত, আচ্ছা, তার মানে হলন্ত পকার। বলা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো তাই জন্য পকার হলান্ত, তার ফলে তো হলন্ত বলতে পকার অন্তে আছে, পকার হচ্ছে হল, তাই ধাতুকে বলা হচ্ছে হলন্ত, পকার হলন্ত নয়। হ্যাঁ মানে ধাতু সব হচ্ছে হলন্ত। ধাতুটা, হ্যাঁ হ্যাঁ, সব হলন্ত ধাতুটা শব্দ হচ্ছে হলন্ত ধাতুর ধাতু। বিশেষণ। হ্যাঁ, তো এটা হলন্ত ধাতু, তার জন্য এখানে তো নিয়ত প্রত্যয়টাও বিধানের স্থল ছিল, কিন্তু হ্যাঁ, পৌরাদুপধাত এই সূত্রের জন্য এই ঋণাত প্রত্যয়টার অপবাদ হচ্ছে, ওটা করতে না পারবো না, তাই জন্য ইয়াত প্রত্যয় করতে হবে। তাই এখানে সাপের পর ইয়াত প্রত্যয় হচ্ছে, ঋণাত হবে না। তাহলে বোঝা গিয়েছে সপ্যম লভ্যম কিভাবে হয়েছে। হ্যাঁ স্যার, আর নিয়াত যদি কোথাও যেখানে হয়েছে সেখানেও কি ওই লোপ করার পর ইয়াকারই পড়ে থাকবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একই হবে, কিন্তু নিয়তে সেক্ষেত্রে বৃদ্ধি হয়ে যাবে, অচয়নীতি এই সূত্রের দ্বারা বৃদ্ধি হয়ে যাবে। আচ্ছা, দেখবো আমরা এরপরে কি ঠিক হবে, আছে। নিয়াত প্রত্যয় করলে কিভাবে রূপ হয় বা কি বিশেষতা তার মধ্যে আছে, সেগুলো পরে আসবে। এর পরের সূত্র হচ্ছে এতি স্তু শাস হৃদ্রি জুষহ ক্যাপ। এতি স্তু শাস হৃদ্রি জুষহ ক্যাপ। এতি স্তু শাস হৃদ্রি জুষহ পঞ্চমী বহুবচনান্ত পদ, ক্যাপ হচ্ছে প্রথমা একবচনান্ত পদ। ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের এখানে অধিকার আসছে। এতি স্তু শাস হৃদ্রি জুষহ পঞ্চমী বহুবচনান্ত, এখানে অ্যাকচুয়ালি সমাস আছে, এতিশ্চ স্তুচ শাসচ ভ্রীচ দ্রিচ জুশ্চ ইতি। এতি স্তু শাস ভৃদ্রি জুষ,
তস্মাৎ এতি স্তূষাস বৃদ্রি জুষহ। সরি, এখানে পঞ্চমী এক বচনান্ত আছে, বহুবচন নেই। এতি স্তূষাস বৃদ্রি জুষহ, পঞ্চমী এক বচনান্ত হবে, টাইপিং মিস্টেক হয়ে গেছে এখানে। এতি স্তূষাস বৃদ্রি জুষহ, পঞ্চমী এক বচনান্ত পদ, সমাহার দ্বন্দ্ব করে দেওয়া হয়েছে তার জন্য। এতি স্তূষাস বৃদ্রি জুষ তস্মাৎ জুষহ, তার মানে এই সমস্ত ধাতু যদি থাকে তার থেকে ক্যাপ প্রত্যয় হবে। ইণগত ধাতু, স্তু ধাতু, শ্বাস ধাতু, বৃ ধাতু, দ্রি ধাতু এবং জুষ ধাতু যদি থাকে তাহলে তারপর কি হবে? ক্যাপ প্রত্যয় হবে। বোঝা গিয়েছে? এতি এর দ্বারা ইণগত এই ধাতুর গ্রহণ করা হচ্ছে, স্তু এর দ্বারা স্তুই স্তুতৌ এর গ্রহণ হবে, শ্বাস ধাতুর দ্বারা শ্বাসু অনুশিষ্ট এই ধাতুর গ্রহণ হবে, ব্রি এর দ্বারা বৃং বরণে, দ্রি এর দ্বারা দ্রিং আদরে, জুষ এর দ্বারা জুষি প্রতিসেবনয়ুঃ এই ধাতুর গ্রহণ হবে। তাহলে এই সমস্ত ধাতুগুলো যদি থাকে তাহলে তাদের থেকে ক্যাপ প্রত্যয়ের বিধান করা হবে এই সূত্রের দ্বারা। এতি স্তু শ্বাস বৃদ্রি জুষহ ক্যাপ। বোঝা গিয়েছে? এতি এই যে নির্দেশ, এটা হচ্ছে ইক্স্তিপৌ ধাতু নির্দেশে, এর দ্বারা স্তিপ প্রত্যয়ান্ত রূপের দ্বারা ধাতুকে নির্দিষ্ট করা হয়েছে। এতি দ্বারা ইণগত ধাতুকে বোঝানো হচ্ছে। তাহলে প্রথমের ধাতু হচ্ছে আমাদের ইণ ধাতু, তারপরে স্তু, তারপরে শ্বাস, তারপরে ব্রি, দ্রি, জুষ ইত্যাদি ধাতুর থেকে ক্যাপ প্রত্যয় হচ্ছে। রূপগুলো আমরা একে একে দেখব। এখানে এতি মানে হচ্ছে ইণগত ধাতু, ইয়াত প্রত্যয় হচ্ছে, ক্যাপ প্রত্যয় হচ্ছে, অনুবন্ধ লোপের পরে ইকার থাকবে, ক্যাপ প্রত্যয় অনুবন্ধ লোপের পরে ইকার থাকবে, ইকার মাত্র থাকবে। ককারের ঈদ সংজ্ঞা কার দ্বারা হবে বলুন? হ্যাঁ, লশক ওয়া তদ্ধিতে, তদ্ধিতবর্জ প্রত্যয়াদ্যাহ লশক বর্গাহ ইতঃ স্যুঃ। তদ্ধিতবর্জ প্রত্যয়াদি থাকলে, প্রত্যয়ের আদিতে থাকতে এবং লশক বর্গাহ ইতঃ স্যুঃ। তদ্ধিতবর্জ প্রত্যয়াদ্যাহ ল, শ এবং কবর্গীয় বর্ণের ঈদ সংজ্ঞা হয় এই সূত্রের দ্বারা। তারপর তাস্য লোপ হয়, দ্বারা লোপ হয়ে যাবে। প্রকারের তো যেরকম হলন্ত্যমের দ্বারা ঈদ সংজ্ঞা, তারপর লোপ, তাহলে ইকার মাত্র থাকছে, ই ইয়। এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে, তাই তো? আচ্ছা, এখানে আরেকটা সূত্র আসছে, হ্রস্বস্য পিতি কৃতি তুক। হ্রস্বস্য পিতি কৃতি তুক, হ্রস্বস্য পিতি কৃতি তুক। একেবারেই সহজ সূত্র। হ্রস্বস্য হচ্ছে ষষ্ঠী একবচনান্ত, পিতি হচ্ছে সপ্তমী একবচনান্ত, কৃতি সপ্তমী একবচনান্ত এবং তুক হচ্ছে প্রথমা একবচনান্ত। ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ এই সূত্রের দ্বারা এগুলোর এখানে এগুলো দরকার নেই এখানে অ্যাকচুয়ালি। ধাতোঃ প্রত্যয়ঃ পরশ্চ তুক প্রত্যয় নয় কোনো, তুক আগম, এই জন্য অনুবৃত্তির এখানে কোনো প্রয়োজনই নেই। হ্রস্বস্য পিতি কৃতি তুক। পিত শব্দের অর্থ কি বলুন তো? পকার ইত যার যাই হলো পিত। হ্যাঁ, পকার ইত যার, প ইত ইয়স্য সহ পিত তস্মিন পিতি। পকার যার ইত সঙ্গক হয় তাকে বলা হচ্ছে পিত। এবং কৃত, কৃত এর অর্থ কি? কৃত মানে স্যার কৃত প্রত্যয়। হ্যাঁ, কৃত মানে কৃত প্রত্যয়। কৃত প্রত্যয় কোনগুলো?
মানে তদ্ধিতি তিন ভিন্ন যে প্রত্যয়গুলো সেগুলো কৃৎ হ্যাঁ, প্রত্যয়। কৃদতিং এই সূত্রের দ্বারা বিহিত যে প্রত্যয় তাদেরকে তাদের কৃৎ সংজ্ঞা করা হচ্ছে। তাহলে পিত এবং কৃৎ যদি পরে থাকে তাহলে হ্রস্ব যে অবয়ব তার তুগাগম বিধান করা হচ্ছে এর দ্বারা। হস্বস্য তুগাগমঃ ভবতি। পিতি কৃতি চ পরে হস্বস্য তুগাগমঃ ভবতি। তুক এখানে আগম বিহিত হচ্ছে। যদি পিত এবং কৃৎ পরে থাকে তাহলে হ্রস্ব অবয়বের তুগাগম হবে। এখানে দেখুন পিত এবং কৃৎ পরে আছে কি? হ্যাঁ আছে। পকার ইত পিত আছে। হ্যাঁ, পকারিত তো নেই এখানে, ই ধাতুর। ইয়কের পর কিয়পে দিয়ে আছে। হ্যাঁ, প্রত্যয় দেখতে হবে এখানে। কৃৎ সঙ্গক প্রত্যয় হচ্ছে ক্যাপ প্রত্যয়, ক্যাপ প্রত্যয় হচ্ছে পকার ইত, তাই এটা হচ্ছে ক্যাপ এখানে পিত আছে এবং কৃৎও আছে, তাই কৃৎ এবং পিত পরে আছে বলে হ্রস্ব যে অবয়ব তার কি হবে? তুকাগম হবে। তুক হয়ে গেল। তুক কার স্থানে হবে এখানে আগম? আদ্যন্ত টকিত দিয়ে এখানে তুক অন্ত অবয়ব হবে। হ্যাঁ, আদ্যন্ত টকিত এর দ্বারা অন্ত অবয়ব হবে। কার অন্তিম অবয়ব হবে? ইয়ের মানে যার আগম হচ্ছে হ্যাঁ, তারই তাহলে ই তুক এরকম হবে ইয়। বোঝা গিয়েছে? ইত তো প্রত্যয়টার তো পকার ইত, হ্যাঁ, কিয়া প্রত্যয়ের ইত হ্যাঁ, আর এরপর তুক তুক একই থাকবে অনুবন্ধ লোপ করার পরে। অ্যাকচুয়ালি তুঙ্ক এরকম তুঙ্ক প্রত্যয়, ঠিক আছে। ককারের ইৎ সংজ্ঞা হয়ে যাবে, তার লোপ হয়ে যাবে। উকারেরও, উকারের কোন সূত্রের দ্বারা ইৎ সংজ্ঞা হবে বলুন তো? উপদেশ উপদেশে। হ্যাঁ, উপদেশে অজননাসিকা এই সূত্রের দ্বারা ইৎ সংজ্ঞা হবে, তারপর লোপ হয়ে যাবে। তাহলে ই ত য়, ইত্য, এরপর কি হয়ে যাবে? সুবিভক্তি। হ্যাঁ, বিভক্তি সুবুৎপত্তি করে দিয়ে ইত্যহ। ঠিক একইভাবে স্তুত্যহ, স্তু ধাতু থেকে কি প্রত্যয় হবে? ক্যাপ প্রত্যয় হচ্ছে। অনুবন্ধ লোপের পরে তু য়, এরপর হ্রস্বস্য পিতিকৃতি তুক এর দ্বারা হ্রস্ব উকারের তুগাগম হয়ে যাবে। স্তু ত য় স্তুত্য স্তুত্যহ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছেন তো? এরপর স্যার, তৃতীয় স্যার ধাতু। ওই বলছি যে তুকাগম যেটা তো ওই আদ্যান্ত টাকিতাওতে কিত হলে আহ তো আনতে হয়, মানে আদিতে হলে টিত হয় আর কিত হলে আনতে হয়, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এবার কিতটা কার করছি আমরা, কিয়াপের করছি নাকি ইনের করছি, সেই জায়গাটা আমার একটু হ্যাঁ বলুন তো কার এখানে? মানে হ্রস্বস্য এখানে তো অবয়বস্য তুগাগমঃ ভবতি। হ্রস্ব অবয়ব এখানে কি আছে? ইকার উকার, বা হ্যাঁ। ইকার। তাহলে তার তার হচ্ছে তুগাগম করা হচ্ছে, তাই তার স্থানে কি হবে? অন্তিম অবয়ব হয়ে যাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাই ইকারের পরে হচ্ছে, ঠিক আছে। এরপর তৃতীয় ধাতু আমাদের আছে শ্বাস ধাতু। শ্বাস ধাতু থেকেও ঠিক একইভাবে ক্যাপ প্রত্যয় হচ্ছে। অনুবন্ধ লোপের পর শ্বাস য়। বোঝা গিয়েছে এতদূর পর্যন্ত? শ্বাস য়। হ্যাঁ স্যার। এখানে একটা সূত্র আসছে, শ্বাস ইদং হলোহ, শ্বাস ইদ অং হলোহ, শ্বাস ইদ অং হলোহ। তিনটে পদ আছে সূত্রে।
শাসহ ইত এবং অং হলোহ। শাসহ হচ্ছে ষষ্ঠী একবচনান্ত, ইত হচ্ছে প্রথমা একবচনান্ত এবং অং হলোহ হচ্ছে সপ্তমী দ্বিবচনান্ত পদ। তাহলে অং হলোহ পরয়োহ শাসহ ইত ভবতি। এখানে কিঙ্গিতি চ সূত্র থেকে কিঙ্গিতি এই পদের অনুবৃত্তি হচ্ছে এবং অঙ্গস্য এর অধিকার এখানে আসছে, সেটাই বলা হচ্ছে শাসহ উপধায়াহ ইৎস্যাৎ অঙ্গি হলাদৌ কিঙ্গিতি চ। শাসহ উপধায়াহ, শাসহ উপধায়াহ ইত ভবতি অঙ্গি হলাদৌ চ নীতি পরে। অং হলোহ মানে হচ্ছে অঙ্গি হলি চ পরে। এখন স্যার আরেকবার বলবেন, এটা না বুঝতে পারলাম না কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার বলে দিচ্ছি। শাসহ ইত অং হলোহ, শাসহ ইত অং হলোহ। শাসহ হচ্ছে ষষ্ঠী একবচনান্ত পদ, ইত হচ্ছে প্রথমা একবচনান্ত পদ, অং হলোহ হচ্ছে সপ্তমী দ্বিবচনান্ত পদ। বোঝা গিয়েছে এত দূর? হ্যাঁ স্যার। অনিদিতাম হল উপধায়াহ নীতি, এই সূত্র থেকে নীতি এর অনুবৃত্তি হচ্ছে এবং উপধায়াহ এর, ঠিক আছে, অঙ্গস্য এর অধিকার আসছে। তাহলে এতগুলো এখানে পদ আছে, সেগুলোকেই এক করে এখানে বলা হচ্ছে। হ্যাঁ, এখানে আরেকটা জিনিস যেটা বলার, এই যে নীতি পদটা আছে এটা হচ্ছে অং এর বিশেষণ, ঠিক আছে, সরি না এখানে হবে না, নীতি এর বিশেষণ হচ্ছে হল। হল এখানে বর্ণ গ্রহণ করা হয়েছে, হল বর্ণগুলোকে গ্রহণ করা হচ্ছে, তার জন্য এখানে কি হবে, ইয়স্মিন বিধিস তদাদা ওয়াল গ্রহণে, এই সূত্রের দ্বারা হলাদৌ নীতি এরকম অর্থ আসছে। নীতি এর বিশেষণ হচ্ছে হল, হল হালি নীতি, অঙ্গি হালি নীতি, এতগুলো পদ আছে এখানে। এই যে হল পদটা আছে এটা হচ্ছে নীতি এর বিশেষণ। এখন হল এর দ্বারা কি হচ্ছে, বর্ণ গ্রহণ করা হচ্ছে বলে এখানে তদাদিবিধি হয়ে গিয়ে হলাদৌ নীতি এরকম অর্থ পাচ্ছি। তাহলে শাসহ, শাস ধাতোঃ উপধায়াহ ইত ভবতি অঙ্গি হলাদৌ নীতি চ। অং পরে থাকলে এবং হলাদি নীতি যদি পরে থাকে তাহলে শাস ধাতুর উপধার ইকার হয়ে যায়। এখন আমাদের উদাহরণ দেখতে হবে। শাস ধাতু আছে, পরে ক্যাপ প্রত্যয় আছে, অনুবন্ধ লোপ ইকার আছে, তাই তো? হ্যাঁ স্যার। হলাদি পরে আছে, আছে তো নাকি? হ্যাঁ মানে ইয়কারটা হল বলে। না 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 না, হল আদি, ক্যাপের ক ক্যাপ প্রত্যয়, ক্যাপ প্রত্যয় এখানে যেটা, তার ককার হচ্ছে হল বর্ণ, আদিতে আছে, তাহলে হ্যাঁ হলাদি এটা। আবার কি আছে, কিত আছে, বলা হয়েছে হলাদি কিত বা নিত যদি পরে থাকে, নীতি এর অর্থ হচ্ছে হলাদি কিত বা নিত যদি পরে থাকে তাহলে কি হবে, শ্বাস ধাতুর উপধার কি হয়ে যাবে, ইত হয়ে যাবে, ইকার আদেশ করে দেওয়া হবে। বোঝা গিয়েছে? তাহলে উপধা যে আকার আছে, শ্বাস ধাতু অলন্ত্যাত পূর্ব উপধা, অন্তিম বর্ণ হচ্ছে সকার, তার পূর্ববর্তী বর্ণ হচ্ছে আকার, সেই আকারের কি হয়ে যাচ্ছে এখানে, ইকার হয়ে যাচ্ছে শিস য়। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে যদি অং পরে থাকে অথবা হলাদি কিত বা নিত পরে থাকে তাহলে শ্বাস ধাতুর উপধার ইকার হয়ে যাবে, তাই তো? অং পরে থাকতে হবে, না হলে হলাদি কিত বা নিত পরে থাকতে হবে। এখানে হলাদি কিত পরে আছে বলে শ্বাস ধাতুর আকারের উপধার ইকার হয়ে গিয়ে শিস য়।
বুঝতে পেরেছেন এত দূর? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন দেখুন শিষ্য 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 সকারের সকার কার দ্বারা হবে? স্যার আদেশ প্রত্যয় হবে। হুম, ঘষে বসে ঘষে মাংস। হ্যাঁ, শাসি ওসি ঘাসি নাম চ, এই সূত্রের দ্বারা সকারের মূর্ধন্য সকার হয়ে যাবে। শাসি ওসি ঘাসি নাম চ, এই সূত্রের দ্বারা শ্বাস ধাতু আছে, এদের সকারের মূর্ধন্য সকার হয়ে গিয়ে শিষ্য, শাসি ওসি ঘাসি নাম চ, তাহলে শিষ্য হয়ে গেল। এরপরে কি আছে? এতি স্তু শ্বাস, এরপরে ভ্রি, ভ্রি ধাতু থেকে কি হবে? ভ্রি ক্যাপ, তাই তো? ভ্রি য়, ভ্রি ত য়, ভৃত্য, ভৃত্যঃ। বোঝা গিয়েছে? তুগাগম হয়ে যাচ্ছে। হুম, স্যার তুগাগম ওই এমনি কেন হচ্ছে? হ্রস্বস্য পিতি, ও আচ্ছা, হ্রস্বস্য পিতিকৃতি তুক। হ্যাঁ ঠিক আছে। ভৃত্যঃ আদৃত্যঃ, এরপরে হচ্ছে আদৃত্যঃ। আং পূর্বক দ্বিধাতু, ঠিক আছে? আং পূর্বক দ্বিধাতু, একইভাবে এখানে দ্রি ত য় দৃত্য আদৃত্য, রূপ সাধন করতে হবে না নিশ্চয়ই, তাই তো? একই আছে, আং পূর্বক আ দ্রি য়, আ দ্রি ত য় আদৃত্য আদৃত্যঃ। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপরে আছে জুষ্যঃ, জুস ধাতুর থেকে ক্যাপ প্রত্যয় হয়ে যাচ্ছে, কিছুই নেই এখানে, শুধুমাত্র ইকার একসাথে জুড়ে দিলেই হয়ে যাবে জুষ্যঃ। বোঝা গিয়েছে? স্যার একটাই মানে ওই তুগাগমটা কখন করছি আর করছি না এই জায়গাটা একটু হ্যাঁ, যদি পিত এবং কৃত যদি পরে থাকে তাহলে হ্রস্ব অবয়বের তুগাগম হবে। এখানে দেখুন ইয়েতে হ্রস্ব অবয়ব নেই, শ্বাস ধাতুতে হ্রস্ব নেই, তাই তো? তাই তুগাগম হবে না। হ্রস্বস্য পিতি কৃতি তুক সূত্রে বলা হচ্ছে যে পিত এবং কৃত যদি হয় তাহলে হ্রস্ব অবয়বের তুগাগম হবে। কন্ডিশন গুলো যদি ম্যাচ করে যায় তাহলেই হবে তুগাগম, না হলে হবে না। ঠিক আছে। আর ওই এটা ওই ভুঁড়ি যেটা করলাম সেটাতে তো সব কটাতেই তো কিয়প এই প্রত্যয়টা দিয়েই দেখছি। হ্যাঁ 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 হ্যাঁ, রিও হ্রস্ব আছে তার জন্য ওখান থেকেও হ্রস্বস্য পিতিকৃতি তুকের দ্বারা তুগাগম হয়ে যাবে। প্রত্যেকেই বুঝতে পেরেছেন এতদূর পর্যন্ত? এটাই বলা হচ্ছে শাসহ উপধায়াহ ইৎস্যাৎ অঙ্গি হলাদৌ নীতি চ পরে। ফলাদি কিত বা ঙিত যদি পরে থাকে অথবা অং যদি পরে থাকে তাহলে শ্বাস ধাতুর উপধার ইত হয়, ইকার হয়ে যাবে। তাহলে সেটা লাস্টে জুসিয়া এটার কেন হলো না? মানে জুসটাতেও তো কিয়াপ প্রত্যয় করছি, তাহলে ওটাও তো
পিত, হ্যাঁ হ্যাঁ ওটার ওই জুসটার ওটার কেন করছি না? জুস মানে ওটা জুসিয়া যেন তুগাগম হচ্ছে না কেন? এখান থেকে, আচ্ছা জুস ধাতু থেকে কি হয়েছে দাঁড়া এক মিনিট দেখি। জুস থেকে ক্যাপ হয়েছে, এবার হ্রস্বস্য পিতি কৃতি তুক। হ্যাঁ এখানে হ্রস্ব, তো হ্রস্ব কোথায় আছে ধাতু? মানে হুম, জুসের জয়ের তো হর্ষও আছে। হ্যাঁ জয়ে হ্রস্ব আছে, কিন্তু এখানে হলন্ত ধাতু আছে তো। ও আচ্ছা, মানে এমনি ধাতুটায় আর কিছুই থাকবে না। আচ্ছা, বুঝতে হ্যাঁ পেরেছি। হ্যাঁ হ্যাঁ। যদি হ্রস্বান্ত যদি ধাতু হয় তাহলেই হবে। হ্যাঁ, এবার ঠিক আছে, বুঝতে যেরকম পেরেছি, ব্রিং ঠিক আছে। ইত্যাদি ধাতুতে কি হচ্ছে, ব্রিং দ্রিং অনুবন্ধ লোপের পরে কিন্তু ব্রি দ্রি থাকছে। হ্যাঁ স্যার, ওই ঠিক আছে, জুসের কি অনুবন্ধ লোপ হচ্ছে না? মানে জুসটা জুসই থেকে যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, অনুবন্ধ লোপ করে দিলে অন্য রূপ হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা। তখন জুস্য রূপ হবে না, জুত্য এরকম রূপ হয়ে যাবে, অনিষ্ট রূপ হয়ে যাবে। ও, ওইটাই আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। ঠিক আছে, মানে অনুবন্ধ লোপ করার পরে যদি ওই হ্রস্ব থাকে তাহলে রসান্তর তার হয় থেকে। তখনই করবো। ঠিক আছে। এরপরের সূত্র হচ্ছে মৃজের বিভাষা। মৃজে হে পঞ্চমী একবচনান্ত পদ, বিভাষা প্রথমা একবচনান্ত পদ। এখানেও সরি ভুল হয়ে গেছে, বিভাষা প্রথমা দ্বিবচনান্ত করা হয়ে গেছে। প্রথমা একবচনান্ত হবে মৃজে হে বিভাষা। মৃজে হে, মৃজ ধাতু মৃজি, এখানেও ইক্সতিপো ধাতু নির্দেশে এই সূত্রের দ্বারা এখানে ধাতুর নির্দেশ করা হয়েছে। মৃজে হে विभाषा क्यप, मृजेः विकल्पेन क्यप प्रत्ययः भवति। मृज धातोः विकल्पेन क्यप प्रत्ययः भवति। মৃজ ধাতু থেকে বিকল্পে ক্যাপ প্রত্যয় হবে। ঠিক আছে, মৃজ ধাতু থেকে বিকল্পে ক্যাপ প্রত্যয় হবে। অ্যাকচুয়ালি এর আগে সূত্র আছে ঋদুপধাত চা আক্লিপি চ্রিতে হে, এই সূত্রের দ্বারা ঋকার যদি উপধায় থাকে তাহলে তার থেকে কি হবে, নিত্য ক্যাপ প্রত্যয়ে প্রাপ্তি ছিল, তাকে নিষেধ করে দিয়ে মৃজের বিভাষা এই সূত্রের দ্বারা বলা হচ্ছে মৃজ ধাতু থেকে বিকল্পে ক্যাপ প্রত্যয় হবে। তার মানে একবার ক্যাপ প্রত্যয় হবে আর একবার ক্যাপ প্রত্যয় হবে না। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা, মৃজ ধাতু থেকে ক্যাপ প্রত্যয় হচ্ছে, তাহলে মৃজ ক্যাপ অনুবন্ধ লোপের পর মৃজ য়, মৃজ্য, মৃজ্য, মৃজ্যঃ। বোঝা গিয়েছে? বুঝতে পেরেছেন তো? হ্যাঁ হ্যাঁ স্যার, মানে মৃজ আর ক্যাপ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দুটো পক্ষ আছে, একবার বলা হচ্ছে মৃজ ধাতু থেকে ক্যাপ প্রত্যয় হবে আর একবার হবে না বিকল্পে। তাহলে যে পক্ষে ক্যাপ হচ্ছে সেক্ষেত্রে মৃজ্য রূপ পাওয়া যাচ্ছে, যদি ক্যাপ না হয় সেই পক্ষে কি প্রত্যয় হবে সেটা আগে আছে। এরপরের সূত্র হচ্ছে রিহলিওর নিয়ত। অনেকবার সূত্রটা এসছে এর আগে, রিহলিওর নিয়ত। রিহলোহ নিয়ত, রিহলোহ ষষ্ঠী দ্বিবচনান্ত নিয়ত প্রথমা একবচনান্ত। এখানেও ভুল আছে, নিয়ত প্রথমা একবচনান্ত হবে। অ্যাকচুয়ালি কপি পেস্ট করার সময় এগুলো খেয়াল করা হয়নি। নিয়ত প্রথমা একবচনান্ত, আর এখানে ধাতুঃ প্রত্যয়ঃ পরশ্চ ইত্যাদি সূত্রের অধিকার আছে। তাহলে রিহলোহ ধাতুঃ নিয়ত প্রত্যয়ঃ পরঃ ভবতি। রিহলোহ এর অর্থ হয়ে যাবে রিবর্ণান্তাৎ হলন্তাৎ। যেহেতু ধাতুর বিশেষণ এই জন্য রিহলোহ এর অর্থ হয়ে যাবে তদন্ত বিধির দ্বারা রিবর্ণান্তাৎ হলন্তাৎ। ওটাই বলা হচ্ছে রিবর্ণান্তাৎ হলন্তাৎ চ ধাতুঃ নিয়ত স্যাৎ। রিবর্ণান্ত
এবং হলন্ত যদি ধাতু থাকে তাহলে তার থেকে নিয়াত প্রত্যয় হবে। রিবর্ণ অন্তে যার আছে তাকে রিবর্ণান্ত বলা হচ্ছে, হলন্ত যার শেষে আছে তাকে বলা হচ্ছে হলন্ত। এরকম রিবর্ণান্ত যদি ধাতু হয় বা হলন্ত যদি ধাতু হয় তাহলে তাদের থেকে কি করা হচ্ছে, এখানে নিয়াত প্রত্যয়ের বিধান করা হচ্ছে রিহালিউর নিয়াত এই সূত্রের দ্বারা। যেরকম রিবর্ণান্ত ধাতু হচ্ছে কি, ক্রি ধাতু। ডুক্রৈকরণে ধাতু আছে, অনুবন্ধ লোপের পর ক্রি থাকে, অনুবন্ধ লোপের পর ক্রি থাকছে ক্রি ধাতু থেকে, যেহেতু রিবর্ণান্ত ধাতু তাই কি হবে, রিহালিওর নিয়াত এই সূত্রের দ্বারা এখানে নিয়াত প্রত্যয় হচ্ছে। অনুবন্ধ লোপের পরে ক্রি য় থাকছে, নিয়াত নিত আছে বলে অচয় নীতি এই সূত্রের দ্বারা কি হবে, বৃদ্ধি হয়ে যাবে। অচয় নীতি এই বৃদ্ধির সূত্রের দ্বারা বৃদ্ধি হয়ে যাবে, রিকারের বৃদ্ধি হয়ে যাবে। উড়ন রপরহ এর দ্বারা রপরকরণ করে ক্রি এর স্থানে কি হবে, ক আর য়, কার্য। বোঝা গিয়েছে? ক্রি ধাতু হৃদন্ত ধাতু, তাই রিহলিওর নিয়াত এই সূত্রের দ্বারা নিয়াত প্রত্যয় হবে ক্রি য়। নিয়াত যেহেতু নকার ইত এখানে হয় বলে, নিত আছে বলে এখানে অচয় নীতি এই সূত্রের দ্বারা বৃদ্ধি হয়ে যায়। ঠিক আছে, অচয় নীতি এই সূত্রের দ্বারা বৃদ্ধি হয়ে যাবে। বৃদ্ধি হলে কি হবে, রিকারের বৃদ্ধি হয়ে যাবে উড়ন রপরহ এর দ্বারা রপরকরণ করে কি হবে, কার্য কার্যম। বোঝা গিয়েছে? এইটাকে তো ক্রি থেকে করলাম, কিন্তু আগেরটায় ভ্রিটা কেন, ওটাও তো রিকার আছে, ওটাকে করতে পারবো না এরকম? এর আগে যে আপনি দেখালেন না ভ্রিটা কিয়াপ করে, হ্যাঁ ওটাতেও তো ভ্রিটা রিকার আছে, হ্যাঁ, তাহলে কেন? সেটাতে হ্যাঁ নিয়াত হবে না? হ্যাঁ, ওখানে নিয়াত প্রাপ্ত ছিল তো, কিন্তু সূত্রকার কি বলছেন যে ব্রি, সূত্রকার সাক্ষাৎ বলে দিচ্ছেন যে ব্রি ধাতু থেকে ক্যাপ প্রত্যয়ই করতে হবে। ও, এটা অপবাদ হয় ওই হ্যাঁ হ্যাঁ রাসপাসিয়া, ওটা হচ্ছে এই, এইটার অপবাদ হ্যাঁ হয়ে ওইটা হচ্ছে। হ্যাঁ, ঠিক সমস্ত আছে। হৃদন্ত ধাতু থেকে নিয়াত প্রত্যয় প্রাপ্ত হচ্ছে, কিন্তু ব্রিকে আলাদাভাবে ব্রি দ্রি ইত্যাদি ধাতুর থেকে বলা হচ্ছে যে ক্যাপ হবে। ঠিক আছে, অচয় নীতি এর দ্বারা বৃদ্ধি হচ্ছে। অচয় নীতি সূত্রের অর্থ কি জানেন তো, ইতি নীতি চ প্রত্যয়ে পরে অজন্তাঙ্গস্য বৃদ্ধি ভবতি। ইত বা নীত যদি থাকে, আমি লিখে দিচ্ছি, এর আগে মনে হয় সূত্রটা আসেনি, তাই তো। ইতি নীতি চ প্রত্যয়ে পরে ইতি ইতি নীতি চ প্রত্যয়ে পরে অজন্তাঙ্গস্য বৃদ্ধি ভবতি। ইত বা নীতি যদি থাকে তাহলে অজন্ত অঙ্গ যে আছে রিকার, তার বৃদ্ধি হয়ে যাচ্ছে রপরকরণ করে, পূরণ রপরহের দ্বারা রপরকরণ করা হচ্ছে কার ইয়, কার্য, এরপর প্রক্রিয়াতে কার্যম। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। ঠিক একইভাবে হ্রি ধাতু থেকে কি হবে, হ্রিং ধাতু থেকে হ্রি ধাতু থেকে হারিয়ম, ধৃং ধাতু থেকে ধৃ থেকে ধারিয়ম। একই রূপ আছে, আলাদা ভাবে আর তার জন্য বলছি না, অসুবিধা নেই তো? না স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে, এরপরে দেখুন মৃজ ধাতু থেকে আমরা কি দেখেছি, যে মৃজ ধাতু থেকে মৃজের বিভাষা এই সূত্রের দ্বারা বিকল্পে ক্যাপ প্রত্যয় হচ্ছে মৃজ্য হয়ে গেল। যে ক্ষেত্রে ক্যাপ হবে না সেখান থেকে কি হবে, সরি, নিয়াত হবে। হ্যাঁ, মৃজ ধাতু থেকে নিয়াত প্রত্যয় করা হবে। কেন নিয়াত হবে,
কেননা হলন মৃজ ধাতুও হলন্ত ধাতু। হ্যাঁ, মৃজ ধাতুও হচ্ছে হলন্ত ধাতু, তাই রিহলিওর নিয়ত এই সূত্রের দ্বারা হলন্ত মৃজ ধাতু থেকে নিয়ত প্রত্যয় করে দিয়ে কি হচ্ছে, মৃজ ইয় অনুবন্ধ লোপ হয়ে যাচ্ছে। তারপর কি হবে, এরপর বলুন কি হবে? এরপর স্যার বৃদ্ধি বৃদ্ধি হবে, রিয়ের বৃদ্ধি হবে। এরপর বৃদ্ধি হবে। আচ্ছা, বৃদ্ধি দেখছি আমরা। এরপরে আছে চজোহ কু ঘৃণ্যতোহ, একটা সূত্র আছে চজোহ কু ঘৃণ্যতোহ। চজোহ কু ঘৃণ্যতোহ, চজোহ ষষ্ঠী দ্বিবচনান্ত, কু প্রথমা একবচনান্ত, ঘৃণ্যতোহ সপ্তমী দ্বিবচনান্ত। চজোহ চকার জকারয়োহ। কু, কু শব্দের অর্থ হচ্ছে কুত্বম, ককারাদেশঃ। ঘৃণ্যতোহ কবর্গাদেশः, সরি কুত্বম ভবতি, ঘৃণ্যতোহ। ঘৃণ্যতোহ এর অর্থ কি না, ঘিত চ ণিত চ ঘৃণ্যতৌ, তয়োহ ঘৃণ্যতোহ। তার মানে ঘকার ইত যদি থাকে বা ণকার ইত যদি থাকে তাদেরকে বলা হচ্ছে ঘিত এবং ণিত। এখন এই ঘিত বা নিয়ত যদি পরে থাকে তাহলে কি হবে, তাহলে চকার এবং জকারের কুত্ত আদেশ হয়ে যাবে। এখানে ঘিত বা নিয়ত যদি পরে থাকে তাহলে চকার এবং জকারের কুত্ত আদেশ হয়ে যাবে। এখন দেখতে হবে এখানে কি হচ্ছে, ঘিত বা নিয়ত এখানে আছে কি? হ্যাঁ আছে, এখানে নিয়ত আছে। হ্যাঁ, নিয়ত আছে, কেননা এখানে নিয়ত প্রত্যয় পরে আছে বলে এখানে এটা নিয়ত, তাই নিয়তি পরে চজোহ চকার জকারয়োহ, এখানে জকার আছে তার কবর্গ হয়ে যাবে, তার কুত্ত হয়ে যাচ্ছে। তার কুত্ত মানে কবর্গ আদেশ হয়ে গিয়ে কি হবে, চকারের স্থানে কি হবে, স্থানে অন্তরতম এর দ্বারা গা, গা, চকারের স্থানে কি হবে, সরি জকারের স্থানে কি হবে, গা। মৃগ ইয়। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, হুম, বোঝা গিয়েছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার। মৃগ ইয়া এতদূর পর্যন্ত বোঝা গিয়েছে? আচ্ছা, হুম। এটাই বলা হচ্ছে চজোহ কুত্বম স্যাদ ঘিতি ণয়তি চ পরে। ঘিত যদি পরে থাকে বা ণয়তি যদি পরে থাকে তাহলে চকার এবং জকারের কবর্গ আদেশ এখানে কুত্ত আদেশ করা হচ্ছে। তাহলে এখানে পেয়ে গেলাম মৃগ ইয়। এর পরের সূত্র হচ্ছে মৃজের বৃদ্ধিহি। মৃজেহে বৃদ্ধিহি, মৃজেহে ষষ্ঠী একবচনান্ত বৃদ্ধিহি। আর ইকো গুণবৃদ্ধি সূত্র থেকে ইকহ এর অনুবৃত্তি আসছে এখানে, তাহলে মৃজেহে ইকহ বৃদ্ধিহি ভবতি। গুণবৃদ্ধি শব্দের দ্বারা যেখানে গুণবৃদ্ধি বিধান করা হয় সেখানে ইকহ এই ষষ্ঠান্ত পদের গ্রহণ করা হয় আমরা জানি, তাই এখানে ইকহ এই পদ আসছে। মৃজেহে ইকহ বৃদ্ধিহি সার্বধাতুক আর্ধধাতুকয়োহ। মৃজ ধাতুর ইক এর বৃদ্ধি করা হচ্ছে সার্বধাতুক বা আর্ধধাতুক সংজ্ঞক প্রত্যয় যদি পরে থাকে। এখানে সার্বধাতুক, এখানে পরে আর্ধধাতুক আছে বলে মৃজ ধাতুর যে ইক তার বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। কি হবে, বৃদ্ধি করে দিলে বৃদ্ধি হবে, তারপর রপরকরণ করে দিলে কি হবে, মার্গ ইয় মার্গ্য মার্গ্য। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হুম, আচ্ছা, আহ, বোঝা গিয়েছে তো মার্গ্য কিভাবে হচ্ছে?
হ্যাঁ স্যার। তাহলে এখানে বলা হচ্ছে মৃজের ইকহ বৃদ্ধি স্যাৎ সার্বধাতুক আর্ধধাতুকয়োঃ। সার্বধাতুক বা আর্ধধাতুক পরে থাকলে মৃজ ধাতুর ইকের বৃদ্ধি হবে। মার্গ্যহ রূপ পেয়ে গেলাম। এর পরের সূত্র হচ্ছে ভোজ্যম ভক্ষ্যে। ভোজ্যম ভক্ষ্যে, ভোজ্যম একটা পদ, প্রথমা একবচনান্ত, ভক্ষ্যে সপ্তমী একবচনান্ত পদ। ভক্ষ্যে অর্থে ভোজ্যম ইতি পদম নিপাত্যতে। ভক্ষ্য এরকম যদি অর্থ থাকে, তার মানে খাওয়া অর্থ যদি থাকে, তাহলে ভোজ্যম এই রূপের নিপাতন করা হচ্ছে। নিপাতন শব্দের অর্থ কি বলুন তো? মানে স্যার যেটি সূত্র দ্বারা সিদ্ধ নয়, মানে হ্যাঁ, যেটি নিপাতন হচ্ছে সূত্রের থ্রু আমরা যদি যাই তাহলে ওই রূপটা পাবো না। ঠিক আছে, সেই জন্য সূত্রকার ডিরেক্ট ওই রূপটাকেই বলে দিচ্ছেন যে এই অর্থে এই রূপেই হবে। ঠিক আছে, ভক্ষ্যার্থে ভুজ ধাতুর ভোজ্যম রূপেই হবে। ঠিক আছে, ভক্ষ্যার্থে ভোজ্যম রূপেই হবে। কেন কেন নিপাতন করা হচ্ছে দেখুন, এখন আমরা দেখি যদি, তাহলে এখানে ধাতু হচ্ছে কি ভুজ। ভুজ ধাতু হচ্ছে এখানে, ভুজ ধাতু থেকে কি প্রত্যয় হবে? নিয়ত করতে হবে, হ্যাঁ, নিয়ত প্রত্যয় হবে। কেন নিয়ত প্রত্যয় হবে? কারণ হলন্ত আছে, যকার আছে। হ্যাঁ, হলন্ত আছে, জকার, হলন্ত ধাতু হচ্ছে জকার, ভুজ ধাতু নিয়ত প্রত্যয় হয়ে গেল। ভুজ ইয়, এরপর কি হবে? হুম, এরপর স্যার ওই যে চজ হ্যাঁ, ঘৃণত হয় এই সূত্র দিয়ে জলের গ চজোহ প্রাপ্তি ছিল। কুঘৃণীয়ত এই সূত্রের দ্বারা এখানে জকারের কুত্ব প্রাপ্ত ছিল। দেখুন, তাহলে ভুজের জায়গায় কি হয়ে যেত? ভুগ, ভুগ ইয় এরকম হতো। যদি সূত্রের থ্রু আমরা যেতাম তাহলে জকারের জায়গাতে চজোহ কুঘৃণীয়ত এই সূত্রের দ্বারা আমাদের কুত্ব আদেশ করতেই হতো। ঠিক আছে, এখন যদি কুত্ব আদেশ করা হতো তাহলে আমরা, তাহলে প্রবলেম কি ছিল? তাহলে ভোজ্যম রূপ আমরা পেতাম না। জকারের শ্রবণেই তাহলে হচ্ছিল না, জকারের জায়গায় গকার হয়ে যাচ্ছিল। এই জন্য সূত্রকার কি করলেন? ভোজ্যম ভক্ষ্যে এই অর্থে, ভক্ষ্যার্থে ভোজ্যম রূপ করে দিলেন। ঠিক আছে, উকারের তো আমরা গুণ করে দিয়ে ওকার করে দিতে পারি, ঠিক আছে, কিন্তু জকারের স্থানে গকার আদেশ হয়ে যাবে সূত্রের থ্রু আমরা যদি যাই। তার জন্য এখানে ডিরেক্ট বলা হচ্ছে কি যে ভক্ষ্যার্থে ভোজ্যম ইতি রূপম নিপাত্যতে, ভক্ষ্যার্থে ভোজ্যম রূপেই হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। ভোগ্যম অন্যত, ভোগ্যম অন্যত। কিন্তু যদি ভক্ষ্যার্থ না থাকে তাহলে কি হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের ভোজ্যম রূপ হবে না। সূত্রের থ্রু আমরা যাব। ভুজ ধাতু থেকে কি হচ্ছে? ভুজ ধাতু থেকে নিয়ত প্রত্যয় করে দেওয়া হলো ভোগ ইয়, ভোগ্য, ভোগ্যম। বোঝা গিয়েছে? এক্ষেত্রে কিন্তু ভোগ্যম এর অর্থ ভক্ষ্যম এরকম নয়, খাওয়া অর্থ নয়। নয় স্যার, ভোগ্য শব্দের ভোগ অর্থ হচ্ছে করা। ভোগ করা। যেরকম আপনারা শুনেছেন একটা খুবই প্রসিদ্ধ লাইন আছে, বীর ভোগ্যা বসুন্ধরা। হুম, বীর ভোগ্যা বসুন্ধরা, এখানে খাওয়া অর্থ নয়, ভুজ ধাতুর অব্যবহার্থ নয় এখানে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার।
এটাই বলা হচ্ছে ভক্ষ্যে অর্থে ভোজ্যম ইতি পদম নিপাচ্যতে। ভক্ষ্যার্থ যদি থাকে তাহলে ভোজ্যম রূপ হবে, যদি ভক্ষ্যার্থ না থাকে, ভক্ষ্যার্থ বাদ দিয়ে যদি অন্য কোনো অর্থ থাকে তাহলে ভোগ্যম, যেরকম হয় যজোহ কুঘৃণ্যতঃ ইত্যাদি সূত্রের প্রবৃত্তি করে কুত্ব করে দিয়ে ভোগ্যম হবে। বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এতদূর তাহলে কোনো প্রবলেম নেই তো? না। আচ্ছা, ঠিক আছে, তাহলে এর পরের অংশ আছে আমাদের পূর্ব কৃদন্ত প্রকরণ, পরের ক্লাস থেকে হবে। আজকে এই পর্যন্তই।